ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেজেসরিম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রাকিব আল হাসান। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। ফয়েজ আহমেদ, আজকে আদালতে সাবেক সিসি হাবিবুল আউয়াল স্বীকার করেছেন 24-এ দামি ভোট হয়েছে এবং আরও একটি কথা বলেছেন, দলীয় সরকারের অধীনে সব নির্বাচনই বিতর্কিত। জি, আপনাকে ধন্যবাদ। আমার সহালোচক রাকিব ভাইকে শুভেচ্ছা যারা দেখছেন তাদেরও। দেখুন, এটা খুবই খুবই লজ্জার ঘটনা যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, যিনি এই আমিঢামি ভোটের মূল রেফারির ভূমিকা পালন করেছিলেন, তিনি এখন বলছেন যে এটা ঢামি ভোট হয়েছিল। তিনি এখন বলছেন যে রাজনৈতিক সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। আমরা যারা আছি, আমাদের এই বয়সের কথা যদি বলি, আমাদের সামনে এখনও ধরে নিলাম, আমরা যদি স্বাভাবিক জীবনের স্বাভাবিক পরিক্রমায় যদি ধরি, আমাদের সামনে এখন আমাদের ক্যারিয়ারের অনেক কিছু বাকি, আমাদের জীবনে এখনও অর্জনের অনেক কিছু বাকি। কিন্তু যে মানুষটা তার জীবনের সব কিছু অর্জন করে ফেলেছেন, তার দীর্ঘ চাকরি জীবন, তার আমলাতন্ত্র শেষ করেছেন, সেই মানুষটার তো কোনো কিছু পাওয়ার বাকি থাকে না, তাই না? সুতরাং উনি যদি এই জিনিসটা যেটা আজকে আদালতে বলছেন, সেই উপলব্ধিটা যদি তিনি তার পদে থেকে সে সময় করতেন, তাহলে প্রধানত 2018 সালের নির্বাচন, সে সময় KM নুরুল হুদা, সেটা বাদ দিলাম আমি, যেহেতু প্রশ্নটা কাজী হাবিবুল আউয়ালকে নিয়ে। হাবিবুল আউয়াল একমাত্র ব্যক্তি, উনি যদি ওই 2024 সালের নির্বাচন পরিচালনায় এই ডামি নির্বাচন হচ্ছে বলে, সুষ্ঠু নির্বাচন হচ্ছে না বলে তার পদ থেকে সরে দাঁড়াতেন, আমি আবার বলছি, ওনার তো পাওয়ার কিছু ছিল না, উনি একজন সরে দাঁড়ালে পুরো বাংলাদেশ ওনার পাশে দাঁড়াত। সেই সাহস তো উনি দেখাননি। হ্যাঁ, ওনার প্রাজ্ঞতা, উনি এই যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতগুলি নির্বাচন হয়েছে সবগুলি নির্বাচন নিয়ে কথা বলেছেন, বেশ যুক্তি রয়েছে। উনি বলেছেন শেখ মুজিবুর রহমানও ক্ষমতার লোভ সামাল দিতে পারেনি, এটা উনি নতুন করে বলার কিছু নেই। শেখ মুজিবুর রহমান ক্ষমতার লোভ সামাল দিতে পারেনি, এটা এই দেশের ইতিহাস সাক্ষী দেয়। এখন মুশকিল হচ্ছে, আপনি এখন এসে বলছেন, যখন আপনার এই আপোষের কারণে, উনি তো আপোষ করেছেন, ওনার যে কনফেশন, উনি যেটা নিজে আদালতে বলেছেন, এর মধ্য দিয়ে প্রমাণ হয় উনি আপোষ করেছেন। এখন আমি যেটা বলছি যে আমরা চাইলেও 2018 সালের নির্বাচনকে আবার ফিরিয়ে এনে একটা নির্বাচন করা সম্ভব নয়, 2024 সালের নির্বাচন ফিরিয়ে এনে একটা নির্বাচন করা সম্ভব নয়, বা ওই নির্বাচনগুলিকে এখন মেরামতো করা সম্ভব নয়। তাহলে আমাদেরকে সামনে তাকাতে হবে। সামনে তাকাতে গেলে হাবিবুল আউয়াল যে একটা কথা বলেছেন আজকে আদালতে, যে কিছু মৌলিক সংস্কার যদি সম্ভব না হয়, ভবিষ্যতেও সুষ্ঠু, শান্তিপূর্ণ, ত্রুটিমুক্ত নির্বাচন অনুষ্ঠান করা কঠিন হবে। এটা খুবই সত্য। ফয়েজ আহমেদ, একটা রাজনৈতিক দল যখন থাকে এবং সেই রাজনৈতিক দলের অধীনে যখন একটা কমিশন গঠন হয়, তখন সিইসি বলি বা ইলেকশন কমিশনাররা বলি, তাদের ধরেন আপোষ যদি না করে পদত্যাগ, ঠিক না? এছাড়া তো আর কোনো ওয়ে নাই। ইজ দেয়ার এনি আদার ওয়ে? আপনি বললেন আপোষ করলাম না, আপোষ না করলে ওনাকে পদত্যাগ করতে হবে। ওয়ে আছে, পরিষ্কার ওয়ে আছে। ওয়ে হচ্ছে যে আমি অন্যায়ের সঙ্গে আপোষ করব কিনা, এটা ব্যক্তি হিসেবে আমার কাছে আমার কমিটমেন্ট, এটা 1 নাম্বার। আমি কোনো অন্যায় নির্দেশ, কোনো অন্যায় পরামর্শকে আমি সমর্থন করব না, তার সহযোগী হব না, এটা আমার সিদ্ধান্ত। সেইটা আমি যদি আমি না হই, আপনি যেটা বললাম না, আপোষ করলাম না, তাহলে আমি পদত্যাগ করলাম। যদি আমি না হই, তাহলে আমার সামনে দুটো রাস্তা। একটি রাস্তা হচ্ছে আমি কারো কথা শুনবো না, আমার যে ফোর্স আছে, আমার যে অথরিটি আছে, আমার যে সাংবিধানিক ক্যাপাসিটি আছে, সেটা দিয়ে আমি কাজ করব। আমি দেশবাসীর কাছে আহ্বান করব যে আমি এই পরিস্থিতির মধ্যে আছি, আমার সামনে দুটো রাস্তা, দেশবাসী আপনারা আমাকে সহযোগিতা করুন, আমি একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে চাই। আরেকটি রাস্তা আমার পদত্যাগ করে এখান থেকে চলে যাওয়া। আমি আবার বলছি, উনার ওই পদত্যাগ দেশের মানুষ ওনার পাশে এসে দাঁড়ানোর মতো পরিস্থিতি তৈরি করার সুযোগ থাকে। কিন্তু উনি যেটা করলেন, নীরবে নিবৃতে উনি সব করলেন, এবং প্রতিনিয়ত
প্রকাশ্যে এসে মানুষের সঙ্গে প্রতারণা করলেন, উনি জাস্টিফাই করলেন ওনার অবস্থানগুলিকে, বললেন যে না এটা ঠিক আছে, ওটা ঠিক আছে। আমি যেটা আমার নিজের সুযোগ হয়েছিল, আমি এই দুজন নির্বাচন কমিশনারের সঙ্গে আমি সাংবাদিক হিসেবে আমার একটা অভিজ্ঞতা আপনাকে শেয়ার করি। 2018 সালের যে বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠান করেছেন জনাব কে এম নুরুল হুদা। কে এম নুরুল হুদা নির্বাচন অনুষ্ঠান শেষে ওনার যখন মেয়াদ শেষ হয়, সেই বিদায়ী দিনে তিনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রেস কনফারেন্সে একটা জনাকীর্ণ প্রেস কনফারেন্স ছিল নির্বাচন ভবনে আগারগাঁওয়ে। সেই প্রেস কনফারেন্সের শেষ প্রশ্নটি আমি করেছিলাম। ওনাকে আমি শুধু জিজ্ঞেস করেছি, আজকে আপনি এবং আপনারা, অর্থাৎ ওনার যে সহকর্মীরা নির্বাচন কমিশনাররা, আপনারা আপনাদের মেয়াদ শেষ করছেন, এখনকার পর আপনাদেরকে নানান পারিবারিক সামাজিক নানান অনুষ্ঠানে যেতে হবে, আপনারা যাবেন, সে জায়গায় আপনাদেরকে এই নির্বাচন নিয়ে প্রশ্ন করা হবে, আপনারা বিব্রত হবেন কিনা? উনি বলেছেন হবেন না। তার মানে কি? উনি দায়িত্ব নিয়েছেন, উনি যে কাজটি করেছেন সেটাকে ওন করে করেছেন। এবার আসুন এই কাজী হাবিবুল আউয়াল। কাজী হাবিবুল আউয়াল 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠান করেছেন, সেই নির্বাচন অনুষ্ঠান সম্ভবত একদিন আগে উনি বাংলাদেশে কিছু হায়ার করা পর্যবেক্ষক এসেছিল সেই নির্বাচন দেখার জন্য। সেই বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদেরকে ব্রিফ করার জন্য চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানেও আমার একটি প্রশ্ন করার সুযোগ হয়েছিল। সেখানে আমি এই কাজী হাবিবুল আউয়ালকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে নির্বাচন আগামীকাল করতে যাচ্ছেন, সেই নির্বাচনে কে ক্ষমতায় আসবে এটা পুরো জাতি জানে, সারা পৃথিবী জানে। সেই নির্বাচনে প্রশ্ন হচ্ছে বিরোধী দল কে হবে সেটা নিয়ে। সুতরাং রাষ্ট্রের এই বিপুল অর্থ ব্যয়ে আপনি যে নির্বাচনটি করতে যাচ্ছেন, সেটি হচ্ছে যে বিরোধী দল নির্বাচনের জন্য একটি নির্বাচন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আপনি এমন একটি নির্বাচন আয়োজন করতে পেরে আপনার কেমন অনুভূতি হচ্ছে? উনি তার উত্তরে সঠিক উত্তর দেন, নানান আইন কানুন দেখিয়েছেন। তার মানে কি উনি তখনও কিন্তু এড়িয়ে গেছেন? তো আজকে যে কথাটি বলছেন সেটি বলেননি। এই কথাটি যদি সেদিন বলতেন, বাংলাদেশকে আজকে এই অবস্থায় আসতে হতো না হয়তো। ঠিক আছে ফয়েজ আহমেদ, আমি আরেকটা প্রশ্ন করে ডক্টর রাকিবের কাছে যাবো। ফয়েজ আহমেদ, এই অন্তর্বর্তী সরকারের সাথে আপনি আছেন, আছি। আপনাদের নির্বাচন নিয়ে কি প্ল্যান? কিভাবে আপনারা একটা অ্যাকসেপ্টেবল? আমাদের নির্বাচন নিয়ে দুটো প্ল্যানের কথা আপনাকে বলি। নাম্বার 1 হচ্ছে যে নির্বাচন ব্যবস্থার একটি আমূল সংস্কারের বিষয়ে সরকার কাজ করছে। সেখানে সবগুলি রাজনৈতিক দল খুব আন্তরিকভাবে এখন পর্যন্ত সহযোগিতা করছে। এটা বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের জন্য একটি ইতিবাচক দিক। অপরটি হচ্ছে আমরা থাকা অবস্থায় যেই নির্বাচনটির প্রস্তুতি নিচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন, সেই নির্বাচনটি কেমন হবে সেটা নিয়ে। তো সেই নির্বাচনটিকে আমরা বলছি যে প্রফেসর ইউনূস চেষ্টা করছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর যেন একটি নির্বাচন হয়, সেটা উনি করতে চান। অতএব এতটুকু নিশ্চয়তা দেওয়া যাচ্ছে যে এই নির্বাচন কোনো আমিডামি নির্বাচন, এই নির্বাচন কোনো রাতের ভোটের নির্বাচন, এই নির্বাচন কোনো বিনা ভোটের নির্বাচন হবে না। এতটুকু। ডক্টর রাকিব, আমরা ফয়েজ আহমেদের কথা শুনতে পাচ্ছিলাম, মৌলিক সংস্কারের কথা হাবিবুল আউয়াল আজকে আদালতে বললেন। আসলে যখন একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, তখন তো তারই ব্যক্তিবর্গ আসলে বিভিন্ন জায়গায় সেট থাকেন এবং সেই রাজনৈতিক দলকেই তো আসলে ওন করেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি আমার সহ-আলোচক ফয়েজ ভাই এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাই। দেখুন, আজকের আলোচ্য বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আজকের হট নিউজ যে হাবিবুল আউয়ালের যে স্বীকারোক্তি এবং তার 3 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এবং সেই স্বীকারোক্তি তিনি বলেছেন যে তার অধীনে এবং নির্বাচিত মানে দলীয় সরকারের অধীনে প্রত্যেকটি নির্বাচনে আমিডাবি ইলেকশন বিতর্কিত এবং পাতানো নির্বাচন। এবং ফয়েজ ভাই যেটা বলছিল একেবারে আমি এটার সাথে একমত, এটার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আমি একটু বাড়তি তথ্য যোগ করতে চাই। দেখুন, আপনি যে প্রসঙ্গটি টেনেছেন যে দলীয় সরকারের অধীনে এর বাইরে কী করার আছে, তো এটা তো ধরুন আপনি এর বাইরে কী করার আছে বলতে ধরেন আপনি যদি না চান, একান্তভাবে না চান, তারপর তো পদত্যাগের একটা সুযোগ আছে, তাই না? এবং আপনার পদত্যাগের সুযোগ আছে, আপনার এই ইলেকশন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সুযোগ আছে। তো এই ধরনের কোনো মানে আলাপ আলোচনা তো আমরা দেখিনি, কৃতকর্ম আমরা দেখিনি, অ্যাক্টিভিটি আমরা দেখিনি। যদি সেই টাইমে ধরুন 14 ইলেকশনের কথা বলেন, 14তে যখন 153 জন বিনা ভোটে সিলেক্টেড আগে হয়ে গেল, তখনও তো চাইলে উনি বলতে পারতেন যে ইলেকশন পার্টিসিপেটরি বা অ্যাকসেপ্টেবল ইলেকশন হবে না, আমি পদত্যাগ করতেছি, বা আমরা সেই মানে সক্ষমতা তাদের রয়েছে। তো সেই ধরুন আপনার তো সেই ডিসিশন মেকিংয়ের জায়গায় আপনার নিজস্ব একটা পার্সোনাল চয়েস তো রয়েছে, তো সেই চয়েসও তারা দেখায়নি। এবং তারা তো এই 3টি ইলেকশনের যে মানে মেকানিজমের ওয়ান অফ দ্য পার্ট, এবং তারা না থাকলে তো এগুলো হতো না। এবং আপনি বলতে পারেন যে দেখেন দলীয় সরকারের অধীনে হলে এটার বাইরে যাওয়ার সুযোগ নাই, এক অর্থে সুযোগ নাই, কিন্তু অন্য পার্থে তো আপনার সুযোগটা রয়েছে। যে সুযোগটা হচ্ছে কি আপনি চাইলে তো সেটাকে বর্জন করতে পারতেন বা নিজেকে পদত্যাগ করতে পারতেন। এবার আসি, আপনি বলছেন যে দলীয় সরকারের অধীনে ছাড়া আপনি ইলেকশন, এখন ধরুন দলীয় সরকার যখন অধীনে ইলেকশন হবে তখন তো তার চয়েস অনুযায়ী প্রত্যেকটি লোক এখানে বসানো হবে।
প্রত্যেকটি জায়গায় আপনার পাপেট বসানো হবে। তো এই পাপেটরা তো তখন আপনার নিজের পারপাস সার্ভ করবে, স্বাভাবিক, দেশকে ডুবাবে, গণতন্ত্রকে ডুবাবে, নির্বাচন ব্যবস্থাকে ডুবাবে। তো সেটাই আমরা গত 3টি ইলেকশনে দেখেছি। এখন যেটা বলছে যে আপনার মৌলিক সংস্কার ছাড়া সেটা সম্ভব না, হ্যাঁ ডেফিনেটলি মৌলিক সংস্কার করা সম্ভব না, এবং মৌলিক সংস্কারের জন্য সবচেয়ে যে বড় জরুরি জিনিসটি সেটি হচ্ছে কি আমাদের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এবং আপনি যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাকাপোক্ত করতে পারেন এবং সেটাকে অ্যাপ্লাই করতে পারেন, 5 বছর পর পর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 থেকে 4 মাসের বেশি হবে না, তাহলে প্রত্যেকটি দলেই প্রত্যেকটি যে ক্ষমতা থাকুক না কেন তার ফেসিবাদ হওয়ারও মানে সুযোগটি বন্ধ হয়ে যাবে, রাস্তা বন্ধ হয়ে যাবে, এবং তাকে একটি ইলেকশন ফেস করে তাকে আসতে হবে। তো ইলেকশন যখন ফেস করে আসতে হবে তার মানে তাকে মানুষের দুয়ারে ভোট চাইতে হবে। তো মানুষের দুয়ারে যখন আপনি ভোট চাইতে যাবেন তখন হচ্ছে কি আপনি চাইলেও অনেক কিছু করতে পারবেন না, আপনি খুন খারামি দুর্নীতি লুটপাট চাইলেও ওই লেভেলে ওই মাত্রা করতে পারবেন না, কারণ আপনার মাথায় সবসময় টেনশনটা থাকবে যে আগামীবারও আমার মানুষের কাছে ভোট চাইতে হবে। নিউট্রাল ইলেকশনের জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট জরুরি। ডেফিনেটলি এটা কেয়ারটেকার, অন্তর্বর্তী সরকার পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার আর কেয়ারটেকার তো কাছাকাছি একই ফরম্যাট। এখন হচ্ছে আমাদের একটা ক্রাইসিস মোমেন্টে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। এখন সেই অন্তর্বর্তীকালীন সরকার যদি তার সেই ক্রেডিবিলিটি মানুষের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে প্রমাণ করতে পারে তাহলে হোয়াই নট, তারাও পারবে। এটা তো অবিশ্বাস করানোর কারণ নেই। এবং আমরা বিশ্বাস করি যে উনি যেটা বলছিলেন যে আগামী ইলেকশন খুব পার্টিসিপেটরি হবে এবং একটি খুব গ্রহণযোগ্য বিশ্বস্ত ইলেকশন হবে, আমরাও সেটা আশা করতে চাই। আচ্ছা, পার্টিসিপেটরি ইলেকশন, আগামী ইলেকশন কিভাবে হবে বলেন তো? মানে অ্যাকসেপ্টেবল ইলেকশন হওয়ার জন্য ধরেন 18-24-এ কেন আমরা এটাকে অ্যাকসেপ্টেবল ইলেকশন ধরি না? ওয়াই? শুধু কি রাতের ভোটের জন্য, আমি জামির জন্য? 18 ইলেকশনে তো বিএনপি সহ প্রত্যেকটি রাজনৈতিক দলে পার্টিসিপেট করেছে, কিন্তু সেই ইলেকশনটি কলঙ্কিত, কারণ পৃথিবীর ইতিহাসে এমন কোনো ইতিহাস হয়নি, ইলেকশন হয়নি যে ইলেকশনে রাত্রে ভোটের সব ব্যালট সিল হয়েছে, এবং কলঙ্কিত ইলেকশন পৃথিবীর কোথাও হয়নি। ইভেন এটার একটা রেফারেন্স টেনে তৎকালীন আমাদের যে বাংলাদেশে নিযুক্ত জাপান অ্যাম্বাসেডর ইতুনাকে তিনি বলেছেন এত কলঙ্কিত নির্বাচন পৃথিবী তিনি কোথাও দেখেননি। তো সুতরাং এটাকে আপনি কোনো এক্সাম্পল সেট করতে পারেন না। 24-এর ইলেকশনে তো আমি ইলেকশন হয়েছে, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলনে বিএনপি সহ অন্যান্য সমমনা দলগুলো তারা আন্দোলন করেছিল। সেই আন্দোলন হাসিনা গায়ের জোরে তখন ইলেকশন করেছিল এবং সেটি করেছিল যে আজকের হাবিবুল আওয়াল। তো সেটা আগামীর ইলেকশন পার্টিসিপেট হবে কিনা আপনি দেখুন, জাতিসংঘ কিছু না একটি প্রতিবেদন দিয়েছে, সেটা হচ্ছে কি যে দল অংশগ্রহণ করাটা কিন্তু পার্টিসিপেট না, পিপল অংশগ্রহণ করাটাকে পার্টিসিপেট কিনা। এখন হচ্ছে ধরুন এই যে আওয়ামী লীগ যে ফেসিবাদ, যে তারা যে গত 3টি ইলেকশন যে পাতানো ইলেকশনটি তারা করেছে, তো সে পাতানো ইলেকশনের পরে আসলে তারা মানে ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা আসলে বাংলাদেশ জনগণ তাদেরকে চায় কিনা। কিন্তু এখন একটি রাজনৈতিক দল নিষিদ্ধ কিনা, বিদেশে অনেক ওয়ার্ল্ড প্যারামিটারে অনেক কিছু এখানে অনেক যদি কিন্তু আছে এবং অনেক এখানে যুক্তিতর্ক থাকতে পারে, কিন্তু আমরা জানি না এখন ইলেকশনের সময় এই রোডম্যাপটা কীরকম হয়। তো সেটা ইটস টু আর্লি টু কমেন্ট রাইট নাও। টু আর্লি টু কমেন্ট রাইট নাও। ফয়েজ আহমেদ, জি, এই যে পার্টিসিপেটরি ইলেকশন আপনি একটু আগেই বলছিলেন, দেখুন একটা রাজনৈতিক দল যদি অ্যাবসেন্ট থাকে বা এখানে আসলে যদি একটিও রাজনৈতিক দল অ্যাবসেন্ট থাকে সেটা পার্টিসিপেটরি হতে পারে না, এটা আপনার প্রশ্নের ভাবার্থ। 1, 2 হচ্ছে আমি দুটো পয়েন্ট আপনাকে বলি। নাম্বার 1, আমি একটু জাস্ট ওনাকে যে প্রশ্ন করছিলেন যে 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন এবং 2024 সালের নির্বাচনকে কেন আমরা নির্বাচন বলছি না, তাই তো? এর অনেক এলিমেন্টস আছে যেগুলি দিয়ে আপনাকে এটা নির্বাচন নয়, আপনার পুরো 1 ঘন্টা ধরে আলাপ করা যাবে। শুধু আমি 20 সেকেন্ডে আপনাকে বলি, নির্বাচনের যেই ব্যবস্থা এখানে প্রধানত দুটো জিনিস। 1, প্রার্থী নির্বিঘ্নে তার প্রচার প্রচারণা করতে পারবেন। 2, ভোটার নির্ভয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এই দুটো যদি না ঘটে সেটি কোনো নির্বাচন। আরেকটা যোগ করে ভোট দেওয়ার পর আপনার ভোটে কাউন্ট হবে কিনা সেটা নিশ্চয় থাকতে হবে। এই ঘটনাগুলি যে ঘটলো না, এর মধ্য দিয়ে এইগুলি নির্বাচন বাতিল, এগুলি নির্বাচন নয়। আর সেকেন্ড হচ্ছে আপনি একটি পার্টি বলতে আওয়ামী লীগকে বোঝাচ্ছেন, আমি যদি বুঝে থাকি। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল কিনা এটা একটা প্রশ্নের বিষয়। আপনি রাজনীতি কি? রাজনীতি মানুষকে নিয়ে রাজনীতি করবে, মানুষের জন্য রাজনীতি করবে। আওয়ামী লীগ তো গত 15-20 বছরে কোনো রাজনৈতিক দল ছিল না। আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হতো তাহলে আওয়ামী লীগকে কেন একদম সদল বলে পালাতে হলো? আওয়ামী লীগ, ধরুন ফর এক্সাম্পল আমি বললাম যে আওয়ামী লীগ নির্বাচন করবে একটি রাজনৈতিক দল যদি হয়ে থাকে, আওয়ামী লীগের কে আছে এখানে যে তার নমিনেশন পেপারে সাইন করবে? আসুক, আওয়ামী লীগের নমিনেশন পেপারে সাইন করার লোক আসুক। ইলেকশন কমিশন থেকে আওয়ামী লীগকে একটা চিঠি পাঠাতে হলে কোথায় পাঠাবে, কার কাছে? যেই দলের একটি মানুষও প্রকাশ্যে থাকতে পারে না এত সকল অপরাধ করেছে, সেই দল কোনো রাজনৈতিক দলই নয়। সুতরাং আওয়ামী লীগ ছাড়া, যেটি রাজনৈতিক দলই নয়, সেটি ছাড়া যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে দেশের মানুষের অংশগ্রহণ একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে, এটা নিয়ে কোনো সন্দেহ সংশয়ের জায়গা নেই। আর উনি যেটা মেনশন করছিলেন জাতিসংঘ একদম ক্যাটাগরিক্যালি বলেছে যে নির্বাচন মানে কোনো দল, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা এইগুলি বিষয় না, মানুষ অংশগ্রহণ করছে কিনা। আওয়ামী লীগের নির্বাচনে কি মানুষ অংশগ্রহণ করেছে?
মানুষ যদি অংশগ্রহণ করতো তাহলে তাদেরকে ভোট 100% দেখাতে হতো না, 100-এরও বেশি পার্সেন্ট দেখাতে হতো না। মৃত মানুষ ভোট দিতে, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাওয়া লাগতো না, রাতের বেলায় ভোট করা লাগতো না, ভয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই 153 জনকে বিজয়ী করে রাখা লাগতো না। সুতরাং যেই বিষয়গুলি, যেই দল রাজনৈতিক দলই নয়, যেই দলের নির্বাচনগুলিতে মানুষের অংশগ্রহণই ছিল না, যেই দলে দুপুরে খাবারের আগ পর্যন্ত 24%, খাবারের পরে 47% ভোটের হয়ে যায়, এই হাবিবুল আউয়াল বলেছিলেন। তাহলে আপনি কি প্রত্যাশা করেন? ওতে আওয়ামী লীগ এই কনসেপ্টকে বাদ দিয়ে আপনাকে এগোতে হবে। আপনি বাংলাদেশকে নিয়ে এগোবেন, সেটা আওয়ামী লীগকে এগোনোর কোনো সুযোগ নেই। ধন্যবাদ ফয়েজ আহমেদ। আমাদের একটা বিরতির সময় আছে। প্রিয় দর্শক, যে দারুস সালাম নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত যে দারুস সালাম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান। ফয়েজ আহমেদ, আচ্ছা, সিএসিদের এমন করতে হয় কেন? আচ্ছা, এটা একটা খুব মৌলিক প্রশ্ন। শুধু সিসি নয়, আপনি যদি খেয়াল করেন দেখবেন আমাদের অপরাপর যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে বা সংবিধিবদ্ধ যে সমস্ত প্রতিষ্ঠান আছে, মূল কথা যদি আমরা এভাবে বলি, নির্বাচন কমিশন, পিএসসি, আমাদের দুর্নীতি দমন কমিশন, এই যে প্রতিষ্ঠানগুলি, এই প্রতিষ্ঠানগুলির প্রধানরা দেখবেন সবসময় তোয়াজ করে চলে ক্ষমতাসীনদেরকে, ক্ষমতাসীনদের মনোভাব বুঝে সেদিকে তারা প্রভাবিত হয়। এবং এর অন্যতম কারণ হচ্ছে, আপনি প্রতিষ্ঠানগুলির প্রধানের দিকে যদি তাকান দেখবেন যে এরা সবাই ফর্মার ব্যুরোক্রেট, তাই না? এরা একসময় সচিব ছিল। তা পদ্ধতিটা এরকম, আপনি দেখুন, একজন সচিব তার রেগুলার চাকরিতে থাকা অবস্থায় উনি হিসাব করেন যে আগামী 10 বছর পরে বা 5 বছর পরে আমি রিটায়ারমেন্টে যাব, সেই সময় কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে, এই অঙ্কটা মিলিয়ে তিনি ওই রাজনৈতিক দলের সঙ্গে একটি সখ্যতার সম্পর্ক গড়ে তোলেন। কারণ উনি প্রত্যাশা করেন যে উনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে এই ধরনের একটি প্রাইস পোস্টিং উনি পেতে চান। এই জায়গাগুলি, এই যে পবিত্র দায়িত্ব নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করার জন্য, এই যে পবিত্র দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের সারা দেশের দুর্নীতি মুক্ত রাখার জন্য, এই দায়িত্বগুলিকে ওনারা বেসিক্যালি প্রাইস পোস্টিং হিসেবে নেন। সেই জন্য আমাদেরকে আসলে একটা স্থায়ী পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে, যাতে এই জিনিসগুলি কারো পিক অ্যান্ড চুজ ভিত্তিতে না হতে পারে। এই জন্য এখন আমাদের যে সংস্কার কমিশনগুলির আলোচনা, সেই আলোচনায় একটা বিষয় নিয়ে এখন খুব গুরুত্ব দিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত একটি কমিটি থাকবে। প্রাইম মিনিস্টার, সংসদের স্পিকার, উচ্চকক্ষের স্পিকার, ডেপুটি স্পিকার এবং দুই দলের মানে ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের সদস্যদের মিলিয়ে এক ধরনের ব্যবস্থা থাকবে। এইটা নিয়ে আমরা দেখছি যে রাজনৈতিক পরিমণ্ডলে এক ধরনের কনফিউশন সৃষ্টি হয়েছে। বলছে যে এতে এক্সিকিউটিভ পাওয়ার হ্রাস পেতে পারে। আপনি দেখুন, এক্সিস্টিং সিস্টেম অনুযায়ী এই সমস্ত প্রতিষ্ঠানের কোনোটিতেই নিয়োগ কিন্তু এক্সিকিউটিভ বডি দেয় না, এগুলি প্রত্যেকটি প্রেসিডেন্টের দায়িত্ব। তো বরঞ্চ এই যে কমিটি করা হচ্ছে এখন, যেটা করে অনিয়ম করে, অন্যায় করে, মানুষের সঙ্গে, ভোটারের সঙ্গে প্রতারণা করে গোপনে গোপনে সব কিছু সেট করে দেয়। বরঞ্চ যেই পদ্ধতির কথা এখন বলা হচ্ছে, সেটাতে প্রধানমন্ত্রীর কিছু সে থাকবে। ফর্মালি উনি ওই কমিটির একজন মেম্বার। হ্যাঁ, সুতরাং ওই জায়গায় উনি আরও ইতিবাচক প্রভাব তৈরি করতে পারবেন। সেসব বাদ দিয়ে যদি এখন আগের পদ্ধতিতেই রাখতে হয়, তাহলে ভবিষ্যতে এই অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না। ফয়েজ আহমেদ, আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায় বিএনপি। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য বাংলাদেশে এত কিছু হয়ে গেল। একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিয়ে আপনি দেখুন, এই যে চিফ জাস্টিস ছিলেন, আরে যিনি বাদ করে দিলেন, তত্ত্বাবধায়ক সিস্টেম বাদ করে দিলেন, খায়রুল, উনি পরবর্তীতে প্রাইস পোস্টিং হিসেবে উনি ল কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন। উনি সংসদ অতি আগ বাড়িয়ে ওই বিচার প্রক্রিয়া, আদালতের কাজ শেষ হওয়ার আগে নিজেরা বাদ করে দিয়েছে। এটা তো আওয়ামী লীগ পুরোটাই নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য হয়েছে। সুতরাং বাংলাদেশের বাস্তবতায় যদি এরকম একটা ব্যবস্থার মধ্যে তত্ত্বাবধায়ক বলেন, যে কোনো পদ্ধতি বলেন, এরকম একটা ব্যবস্থা না হয়, তাহলে তো এখানে সুষ্ঠু নির্বাচনের নজির নেই। সুতরাং একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ বলতে আমি বলছি নির্দলীয় সরকার ব্যবস্থা যদি স্ট্রংলি এখানে দাঁড় করানো না যায়, তাহলে আমরা প্রতি 5 বছর পর পর একটা সংকট দেখব। সেই সংকটে কেউ ক্ষতিগ্রস্ত হবে, কেউ উপকৃত হবে। এই সংকটটা দিনে দিনে বড় হবে। কয়েক বছর পরে গিয়ে আমাদেরকে একটি অভ্যুত্থান দেখতে হবে, যেখানে 1400 মানুষ, নিরস্ত্র মানুষ রাষ্ট্রের গুলিতে মারা যাবে। এটা তো হতে পারে না দিনের পর দিন।
রাকিব আহমেদ, সালাউদ্দিন আহমেদ আজকে বলেছেন সংস্কার আলাপের চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে। জি, আপনাকে এবং আরেকটা আছে যে আপনি জানেন ঐকমত্য কমিশনে যে প্রধানমন্ত্রীর 10 বছরের যেটা বিএনপি, এটা তারেক রহমান এটা মেনে নিয়েছে কাইন্ড অফ, যে 10 বছর বা 2 টার্মের পরে আর নয়। জি, আপনাকে ধন্যবাদ। অনেক বিষয় আলোচনা এসেছে, আমি একটা করে শেষ করি আপনাকে। শুরুতে হচ্ছে কি, ধরুন যেটা বলছে যে সংস্কার, যারা সালাউদ্দিন আমাদের কথা যদি আমি ধরি, সংস্কার এখানে বেশি, খাওয়া দাওয়া বেশি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে সংস্কার অনেক কিছু এখন মোটা দাগে, আমাদের যে মোটা দাগে যে সংস্কারগুলো হওয়া দরকার সেগুলো মোটা দাগে হয়ে গেছে। এখন আমি মনে করি যে এই সপ্তাহ, আগামী সপ্তাহে নির্বাচনের একটি স্পেসিফিক ডেডলাইন তফসিল ঘোষণা করা যেতে পারে। সেটা আপনাকে বলি, ধরুন আমাদের প্রথমত যে আলোচনাটা ছিল সেটা ছিল যে পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, আর এখন হচ্ছে যে টোটাল 2 বার। দেখুন, বাংলাদেশের এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের জন্য আমি ব্যক্তিগতভাবে জনাব তারেক রহমানকে ধন্যবাদ দিতে চাই। এবং আপনি দেখুন, 1991 সালে যখন বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা বার করে যখন সংসদীয় গণতন্ত্র আসে, তখন কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু এটা সম্মত হয়েছিলেন এবং তিনি চাইলে এটা রাখতে পারতেন। এবং এখনও পর্যন্ত বাংলাদেশের জনপ্রিয়তার দিক থেকে বেগম খালেদা জিয়ার আশেপাশে কেউ নেই, সুতরাং উনি চাইলেই ক্ষমতাটা ভোগ করতে পারতেন। আর এখন যদি আপনি দেখেন, তারেক রহমান কিন্তু এখনও কোনো প্রধানমন্ত্রী হননি। ওনার সামনে যেহেতু আওয়ামী লীগ নেই এবং বিএনপি ক্ষমতা আসলেও শুধু 2 টার্ম না 3 টার্ম 4 টার্ম ওনার ক্ষমতা থাকতে পারে, টেকনিক্যালি ওনার প্রধানমন্ত্রী হওয়া সম্ভব। তো সে জায়গা থেকে ধরুন উনি নিজেকে যত বড় একটা স্যাক্রিফাইস করেছে, যদি এটা নিয়ে অনেক যদি কিন্তু রয়েছে। পার্সোনালি আমরা লিবারাল ডেমোক্রেসি যারা আমরা পছন্দ করি, আমরা যারা ওয়েস্টার্ন কালচার এবং ডেমোক্রেসি ফলো করি, তাদের জন্য এটা খুব উৎকৃষ্ট উদাহরণ। কিন্তু ধরুন বাংলাদেশে এটাই যে একমাত্র ফেসিবাদ দূরদের জন্য একমাত্র অবলম্বন, সেটা আমি মনে করি না। এবং এটা কিন্তু নেতৃত্বের একটা শূন্যতা তৈরি করতে পারে এবং নেতৃত্বের একটা উন্নয়নের অন্তরায় হতে পারে। আপনি যদি দেখেন, এরদোয়ান এখন 3 বার, ওনার 3rd টার্ম চলছে, অ্যাঞ্জেলা মার্কেল তিনি 4th টাইম চলছে, এবং মাহাতির 5 বারও ছিল। তো সুতরাং আমার যদি জনগণ যদি ইলেক্টেড হয়ে যদি কাউকে চায়, তাহলে সমস্যাটা কোথায়? এখানে নানা ধরনের প্রশ্ন তৈরি করতেছে। এখানে কিন্তু একবার বলছেন যে 2 মেয়াদ, আবার বলছে যে 10 বছর। এখন আমি যদি টেকনিক্যালি আপনাকে যদি প্রশ্ন করি, ধরুন কোনো একটি সরকার গঠন হলো, কে প্রধানমন্ত্রী হলো, তার 3 মাসের মধ্যে তার সংসদটি ভেঙে গেল কোনো কারণে, তাহলে এটা কি একবার কি কাউন্ট হবে কিনা? তো এখানে অনেক ধরনের যদি কিন্তু রয়েছে। এবং আরেকটি প্রশ্ন আপনাকে আমি রাখতে চাই এখানে, যারা এগুলো করছে, সেটা হচ্ছে ধরুন যিনি প্রাইম মিনিস্টার নির্বাচিত হন, তার প্রাইম মিনিস্টার নির্বাচিত হওয়ার আগে তার পূর্ণ শর্ত হচ্ছে তাকে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হবে। তাহলে যদি প্রাইম মিনিস্টার ক্ষেত্রে যদি এই নিয়ম কার্যকর হয়, তাহলে বাকি মেম্বার অফ পার্লামেন্ট এবং মন্ত্রীদের জন্য এই নিয়ম কার্যকর হবে না কেন? এটা তো মৌলিক প্রশ্ন জাগতেই পারে। সুতরাং এটা সাধুবাদ জানাই শুরুতে আমরা, কিন্তু এটা নিয়ে আরও একটু আমি মনে করি যে এটা নিয়ে আরও অনেক প্রশ্ন আলোচনার সাপেক্ষে জায়গা রয়েছে। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনি দেখুন জনাব সালাউদ্দিন আহমেদ, এখন দেখুন জনাব সালাউদ্দিন আহমেদ এবং বিএনপিকে খুব অ্যাটাক করা হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না, এবং বিএনপি যেহেতু উনি এইটার প্রতিনিধি দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং ওনার বিরোধী ধরনের অনেক ধরনের অপপ্রচার চালাচ্ছে, অনেক ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কিন্তু এখন দেখুন মোটা দায় কিন্তু বিএনপি সব কিছু মেনে নিচ্ছে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যদি আপনি, এটা তো বিএনপির শুরু থেকেই 14 সাল থেকে প্রথম চাওয়া ছিল, শুধু বিএনপির চাওয়া না, বাংলাদেশের প্রত্যেকটি সচেতন মানুষ, অসচেতন মানুষেরও চাওয়া, যে সেটা হচ্ছে কি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হোক। কারণ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত না হলে, এই ফয়েজ ভাই যেটা বলছে যে 5 বছর পর পরে আমাদের নতুন নতুন ক্রাইসিস তৈরি হবে, এবং আমরা এই কবে আর গণ অভ্যুত্থান হবে একটা রাষ্ট্রের জন্য? ধরুন আপনার গণ অভ্যুত্থান হলে যে রাষ্ট্র এগিয়ে যায় তা কিন্তু না। আমাদের যে ড্যামেজগুলো হয়, সেই ড্যামেজগুলো কন্ট্রোল করতে করতে কিন্তু আমাদের অনেক অনেক পোহাতে হবে আর কি। তো আমরা ধরুন হাসিনা যে আমাদের ডেমোক্রেসি লেভেলটাকে 0 থেকে মাইনাসের লেভেলে নিয়ে গেছে, নতুন সরকার আসলে কিন্তু এটাকে উঠতে তার অনেক বছর পার হয়ে যাবে। সুতরাং আমরা মনে করি যে আমাদের যে ডেমোক্রেটিক কালচার প্রতিষ্ঠা করার এবং আমাদের ইনস্টিটিউশনগুলো শক্তিশালী করার জন্য, ডেমোক্রেটিক প্র্যাকটিস সুসংগত মজবুত করার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যে টার্মে বলি না কেন, সেটা 5 বছর পর থাকা উচিত, এবং এটা কেয়ামতের আগ পর্যন্ত এটা লঙ্ঘন করা উচিত না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, আপনি ওই যেটি সাংবিধানিক কাউন্সিলের কথা বলছিলেন, আমি সেটা আলোকপাত করতে চাই। এনসিসির ধরুন আপনি এনসিসি, এটা কিন্তু অলরেডি বাতিল দেওয়ার কথা বলা হচ্ছিল, কিন্তু এটা আমি একটু যোগ করতে চাই এনসিসির ব্যাপারে। কি একটা হাস্যকর একটা জিনিস গঠন করা হচ্ছিল, সেটা হচ্ছে ধরুন যেখানে সরকার দলীয় দল থাকবে 3 জন, বিরোধী দল থাকবে 4 জন, প্রথমে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, এবং অ্যাটর্নি জেনারেল এবং 3 বাহিনীর প্রধান নির্বাচিত করা হবে, নিয়োগ দেওয়া হবে বিরোধী দলের মতামতের প্রেক্ষিতে, তাদের পছন্দ অনুযায়ী। তো এটা তো হাস্যকর হতেই পারে না। আপনি ধরুন ফেসিবাদ রোধ করতে চান, তার জন্য আপনার হচ্ছে কি ধরুন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, ডেমোক্রেসি স্টাবলিশ করা, এগুলো আপনি করতেই পারেন। কিন্তু আপনি ফেসিবাদ কায়েমের জন্য যিনি প্রধানমন্ত্রী হবেন, যে দলটা সরকার চালাবে, তার হাতে পায়ে যদি আপনি শৃঙ্খল পরায় দেন, তাহলে হচ্ছে কি এটা ধরেন আমাদের রাষ্ট্রকে পিছিয়ে দিবে। কারণ আপনি যদি দেখি এনসিসির গঠন করার জন্যই আপনি যদি দেখেন শ্রীলঙ্কা বলেন, আমাদের নেপাল বলেন, পাকিস্তান বলেন, একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে তারা। সুতরাং আমরা চাই না যে এ ধরনের কোনো বাজারে হটকারিতার কিছুর জন্য আমরা একটি ব্যস্ততা হোক। আমরা জবাবদিহি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, কিন্তু আমরা এমন কোনো স্ট্রাকচার চাই না যে এই স্ট্রাকচার কারণে যে সরকার আসবে তারা দেশ চালাতে হিমশিম খাবে। এবং আরেকটি বলি, আমাদের বিরতির সময় হচ্ছে প্রিয় দর্শক, জেড রাসেল নিবেদিত সংবাদ সম্প্রসারণ একটা বিরতির সময় হচ্ছে, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত জেজেসএলএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন ফয়েজ আহমেদ এবং ডাক্তার রাকিব আল হাসান। ফয়েজ আহমেদ, ঘুষের অভিযোগ নিয়ে মুখোমুখি দুদকে হাসনাত। আচ্ছা, না এটা তো প্রথম কথা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, সেটা তারা কিভাবে ডিল করবে এটা তাদের বিষয়, এটা নিয়ে আমাদের কোনো ধরনের বক্তব্য থাকার জায়গা নেই। তারপরেও আমি যেহেতু নিজে সাংবাদিকতা করেছি, এই ধরনের ঘটনা আমি বহু দেখেছি, সে অভিজ্ঞতা থেকে যদি বলতে পারি যে এটা একটা বড় ঘটনা দুর্নীতি দমন কমিশনকে ঘিরে, যে একটা প্রতারক চক্র সবসময় সক্রিয় থাকে। এরা বিভিন্ন লোকজনের এর সঙ্গে কিন্তু দুদকের ভিতরেও কিছু লোকের যোগসাজশ আছে। আদারওয়াইজ কী ধরনের অভিযোগ, কী অভিযোগ নিয়ে এখানে অনুসন্ধান চলে, কী অভিযোগ নিয়ে এখানে তদন্ত চলে, এটা তো বাইরের এই প্রতারক চক্রের জানার কথা নয়। একটা নিশ্চয়ই সিন্ডিকেট আছে যেটা এরা সক্রিয়তার মধ্য দিয়ে এই চিঠিপত্র বা এই অভিযোগের বিষয়গুলি ওদেরকে জানায়। ওরা দুদকের কর্মকর্তা সেজে ওই ব্যক্তিকে যার বিরুদ্ধে অভিযোগ তাকে ফোন করে নানান ধরনের ভয়ভীতি দেখায় বা অভিযোগ থেকে বের করে দেওয়ার, অভিযোগ থেকে প্রত্যাহার করার এবং প্রতিশ্রুতি দিয়ে অনেক মানুষ এভাবে প্রতারিত হয়ও, এটা আমরা বহু দেখেছি। এখন দুর্নীতি দমন কমিশন বলছে যে এইটা তেমনই একটি ঘটনা, তারা তদন্ত করছে, তদন্ত করে দেখলে বলছে যে হাসনাত আবদুল্লাহ যে ধরনের স্টেটমেন্ট দিয়েছে তার ভুল ভাঙবে। হ্যাঁ, এটা ভুল ভাঙুক। এই একটা ঘটনার মধ্য দিয়ে এই দুদক তদন্ত করে নিজেদের ভিতরে যে সমস্ত এলিমেন্ট আছে এই ধরনের কাজে বাইরের প্রতারকদেরকে সহযোগিতা করে সেটাকে সর্ট আউট করুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। একই সঙ্গে হাসনাত আবদুল্লাহ যে অভিযোগ তুলেছেন সেটাও যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে খুবই ভালো, প্রতিষ্ঠানের ইমেজের জন্য ভালো। আশা করি দুদক এটা স্বাধীন প্রতিষ্ঠান, তারা সব কিছুই স্বাধীনভাবে করে, এটা তারা নিজেদের মতো করে সামাল দিতে সক্ষম হবে। রাকিব, আপনার কাছে কি মনে হয়? জি, আমার কাছেও একই কথা। সেটা হচ্ছে, দেখুন আসলে দুদক কাগজে কলমে স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু আমরা ছিল, এখন স্বাধীন। আচ্ছা আচ্ছা, কাগজে কলমে স্বাধীন প্রতিষ্ঠান ছিল, যাক এখন স্বাধীন। আমরা আশা করি যে ধরুন আমরা যে সংস্কারগুলোকে আমরা সবচেয়ে বেশি জরুরি মনে করি, একটি তো আপনাকে বললামই যে নির্বাচন সংস্কার বা নির্বাচন ব্যবস্থা, একটি হচ্ছে আপনার স্বাধীন বিচার ব্যবস্থা, আর 3 নম্বরে আমরা বলতে চাই ধরুন দুদক এবং এনআরবি, 4 নম্বর দুদক এবং পুলিশ। এই 3-4টি সংস্কার যদি আপনি খুব জোরালোভাবে করতে পারেন এবং তাদেরকে পূর্ণাঙ্গ সেই ক্ষমতা এবং তাদের নিয়োগগুলোও যদি এরকম খুব স্বচ্ছভাবে করতে পারে, এবং যারা কোনো দলীয় ব্যক্তি গোষ্ঠী স্বার্থ, পলিটিক্যাল পার্টির স্বার্থ উদ্ধার করবে না, স্বার্থ হরণ করবে না, তাহলে হচ্ছে ধরুন আমরা মনে করি যে ধরুন আমাদের দুর্নীতি মোটা দাগে অনেক দূর কমানো, করাপশন অনেক দাবি করানো সম্ভব। আপনি দেখুন মানে লাইফ ইন্ডেক্সে বা বিভিন্ন অনেক ইন্ডেক্সে নরওয়ে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো অনেক উপরে, কিন্তু সেখানেও কিন্তু আপনার দুর্নীতি রয়েছে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দুর্নীতি নাই। এবং আপনি ধরুন মানুষ যে মনে করে ধরুন রাতারাতি আমি আসলে সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সে আসলে দুর্নীতি হয়ে যাবে, এটা আসলে সত্য না। ধরেন দুর্নীতি থাকবে, লুটপাট থাকবে, কিন্তু সেটার আবার প্রতিরোধ ব্যবস্থা থাকতে হবে। রাষ্ট্রের ব্যবস্থা মানে রাষ্ট্রের একটা সিস্টেম হচ্ছে তাই, এবং রাষ্ট্রের সেই সিস্টেমের জন্য রাষ্ট্রের অনেকগুলো ফাংশনিং ইনস্টিটিউশন রয়েছে। তো সেই ইনস্টিটিউশন ফাংশনগুলো যদি ঠিকভাবে ফাংশন করতে পারে, তাহলে আমরা মনে করি ধরুন আমাদের একই সাথে ডেমোক্রেসিটা খুব সুন্দরভাবে সুসংগত হবে। তো সুতরাং মনে করি ধরুন দুদককে সেই স্বাধীনতা দেওয়া উচিত, এবং দুদকে যারা নিয়োগ হবে তাদের সেই নিয়োগের ব্যাপারে হলো স্বচ্ছতা থাকা উচিত, এবং এই সংস্কারের মধ্যে এটাকে আরও বেশি জোরালো করা উচিত। তাহলে আমি মনে করি ধরুন একই সাথে আমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা আরও বেশি স্মুথ হবে এবং আরও বেশি সুসংগত হবে। রাকিব, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে বিএনপি থেকে আবারও বলা হয় যে একটি স্বাধীন নির্বাচন কমিশন। জি, আসলে স্বাধীন নির্বাচন কমিশনটা কিভাবে গঠন হবে? কেন এখনও তো একজন নির্বাচন কমিশনার আছেন থাকা সত্ত্বেও, বা এখনও সিইসি আছেন, তারপরে যে এই দাবি করা হয় যে স্বাধীন নির্বাচন কমিশন দরকার। আচ্ছা, স্বাধীন নির্বাচন কমিশনের ব্যাপারটা হচ্ছে ধরুন আমরা যেহেতু আমাদের গত 15, 17, 18 বছরে যেহেতু আমাদের কোনো ইলেকশনে ফেয়ার হয় না, কোনো ইলেকশনে হয় না আসলে, তো সুতরাং আসলে আমাদের নতুন 4.5 কোটি 5 কোটিরা এবং যারা 35 পর্যন্ত, যেন আমি কখনো ভোট দিতে পারিনি, তো ধরুন এই মানুষগুলো কিন্তু কখনো ভোটের সাথে পরিচিত না, এবং ধরুন আমাদের সামনে যে ক্রাইসিসগুলো উত্তরণের জন্য যে আমাদের সামনে যে ইলেকশনটি আসছে, এবং সেই ইলেকশনটিতে অনেক চ্যালেঞ্জ তাদের রয়েছে। শুধুমাত্র আপনার একটা ইলেকশন করে দিলেটা কিন্তু চ্যালেঞ্জ না, আপনার এখানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পার্টিসিপেটরি, তারপর নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, মানে অনেক কিছু। একটা নির্বাচনে তো অনেক ধরনের প্রস্তুতি থাকে, কাগজে কলমে, ফিল্ডে, ইলেকশন পরবর্তী ভোট গণনা হতে, এবং আমার ভোট দেওয়ার পরে আমার ভোটটা যে স্বচ্ছ জায়গায় মানে অ্যাপ্রোপ্রিয়েটলি গণনা করা হয়েছে, আমি যাকে ভোট দিচ্ছি সেই ভোটটা পেয়েছে, এটার তো নিশ্চিত থাকতে হবে। সুতরাং এখানে অনেক একটা প্রিপারেশনের ব্যাপার, এবং আমাদের যেহেতু ধরুন জাতীয় নির্বাচনটা সারা দেশে 1 দিনব্যাপী হয়, এবং তার পরবর্তী সময় স্থানীয় সরকার নির্বাচনে বিশাল একটা লোড সাইকেল বাই সাইকেল হয়। তো সুতরাং তাদের সক্ষমতা, তাদের কীভাবে এগুলো নির্বাচন করা হয়েছে আমরা তো জানি না। এই সরকারের আমলের গঠন মানে 5ই আগস্টের পরে যে নির্বাচন কমিশনটা গঠন করা হয়েছে সেখানে কিন্তু আমরা আসলে জানি না। তো সুতরাং তাদের সক্ষমতা অর্জনের জন্য আমাদের কিছু পাইলটিং দরকার, প্রত্যেকটাই ইসিরে হয় এটা।
তো আমরা মনে করি ধরুন সরকারি যদি কিছু পাইলটিংয়ের জন্য কিছু সিটি কর্পোরেশন 2-3টা সিটি কর্পোরেশন 2-3টা উপজেলা পৌরসভা কয়েকটা ইউনিয়ন যদি করতে পারে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কতটুকু সক্ষম। তাছাড়া আরেকটা কথা আপনার সাথে যোগ করতে চাই, দেখুন 5ই আগস্ট পরে এটা আপনি বলছেন, কিন্তু এটা নিয়ে তো কথা হয়েছে, কিন্তু এটা নিয়ে তো অনেক রাজনৈতিক দলগুলো বলছে না নির্বাচন দিতে হবে। আমরা তো সেটাই বলতেছি, নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য তো আপনি জাতীয় কতটুকু পারফেক্ট বা নির্বাচনটাই তো কতটুকু চাই, কিন্তু আপনার জাতীয় ক্যাপাবল। নির্বাচনের আগে যখন লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য কথা না আমি পুরো হয়েছিল, লোকাল তখন তো- গভর্নমেন্টের কথা বলতেছি না আপনাকে, আমি বলছি পাইলটিং এর জন্য কিছু কিছু বেছে বেছে আপনি 2-4-5টা 10টা আপনি করেন, করলে তো আমরা বুঝতে পারবো যে সেটা কতটুকু সক্ষম। তো একটা ওইটা পয়েন্ট তো লোকাল গভর্নমেন্ট ইলেকশনের বাইরে। পুরো লোকাল গভর্নমেন্ট, আমি পুরো লোকাল পুরো লোকাল গভর্নমেন্ট গভর্নমেন্ট আপনি ধরেন 2টা সিটি কর্পোরেশনের কথা বললেন, fine. 2টা উপজেলার কথা দুটো উপজেলার কথা কোনো পাইলট বলার নাই। প্রজেক্ট তো দলগুলো এইভাবে বলছিল, দলগুলো বারবার বলে আসতেছে আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, জামাত চাচ্ছে, এনসিপি চাচ্ছে, তারা পুরোটা চাচ্ছে, কিন্তু পাইলটিং এর জন্য 2-3টার কথা কেউ বলতেছে না। আচ্ছা। আমাদের কথা হচ্ছে 2-3টা আপনি করেন, করার পরে এদের সক্ষমতা আপনি দেখতে পারবেন। আরেকটা কথা আপনার সাথে যোগ করতে চাই, দেখুন 5ই আগস্টের পরবর্তী সময় থেকে কিন্তু আমাদের পুলিশ এবং প্রশাসন ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছিল। এই 10 মাসে কিন্তু তারা অনেক কনফিডেন্স লেভেল গ্রো করেছে। তো তারা কতটুকু কনফিডেন্স লেভেল গ্রো করেছে, তারা কতটুকু সক্ষমতা অর্জন করেছে, সেই জন্য আমরা এই 2টা 4টা 5টা 10টা 8-10টা আমরা লোকাল র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে আমরা করতে পারি। করলে হবে কি, ধরুন আমাদের যে ইলেকশনটা আসবে সেই ইলেকশনটা কভার করার জন্য তারা কতটুকু ফিট, তো সেটা আমরা দেখতে পাবো। তার ফিটনেস যাচাই আমাদের করতে হবে না, সো প্রত্যেকটা জিনিসের আমাদের ফিটনেস যাচাই করতে হবে। আপনি যখন বিদেশে যান তো বিদেশে যাওয়ার জন্য শ্রমিকদের মেডিকেল ফিটনেস লাগে না, ক্রিকেটারদের মেডিকেল ফিটনেস লাগে না, তো সব জায়গাতে এই নির্বাচন কমিশনের মেডিকেল ফিটনেস আমি কীভাবে দেখবো? হুট করে আপনি নির্বাচন কমিশন ঘোষণা করে দিলে তো হবে না। সুতরাং তার আগে আমাদের এই ধরনের এটা করা লাগবে, এবং সেটার পার্ট হিসেবে বলা হচ্ছিল যে আমরা একটা শক্তিশালী নির্বাচন ব্যবস্থা চাই, এবং এখানে এটা করার পর তো বোঝা যাবে যে আপনার এখানে দুর্বলতা কোথায়, আপনার এখানে ফাঁকফোকরগুলো কোথায়। তো ফাঁকফোকরগুলো মেরামত করার একটা সুযোগ রয়েছে, যাতে আমাদের সামনের ইলেকশনটা যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে সামনে, সেই চ্যালেঞ্জিং সময়টা যেন আমরা উতরাতে পারি। ফয়েজ আহমেদ, আমরা রাকিবের কথা শুনছিলাম, রাকিব বলছেন যে পাইলট প্রজেক্টের জন্য 2টা সিটি কর্পোরেশন বা 2টা উপজেলা ইলেকশন করে দেখা যেতে পারে। জি, এই বিষয়ে সরকারের শুরু থেকেই এক ধরনের মনোভাব যে স্থানীয় সরকারের নির্বাচন, কারণ আপনি জানেন যে শেখ হাসিনা পলায়নের সঙ্গে সঙ্গে তার সঙ্গে মসজিদের ইমাম যেমন পালিয়েছে, লোকাল গভর্নমেন্ট বডির সবগুলি বডির মোটামুটি সব ধরনের জনপ্রতিনিধি পালিয়ে গেছে। পুরো সিস্টেমটাকে এতটা করাপ্ট এবং পলিটিসাইজ করা হয়েছে নোংরাভাবে, এর কোনো কিছুই আসলে অস্তিত্ব টিকে নেই। এই বাস্তবতায় নাগরিকরা স্থানীয় সরকারের সেবা থেকে দীর্ঘদিন থেকে এক ধরনের বঞ্চিত হচ্ছেন। সেটা বিবেচনায় রেখেই স্থানীয় সরকারগুলিতে নির্বাচিত প্রতিনিধি আনা যায় কিনা সে বিষয়ে সরকারের এক ধরনের মনোভাব ছিল। আলাপ আলোচনা হয়েছে, আলাপ আলোচনা এখনও হচ্ছে। দেখার বিষয় হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলি থেকে কতটা রেসপন্স পাওয়া যায়। দেখুন নির্বাচন, সেটা জাতীয় নির্বাচনের আগে, হ্যাঁ এটা খুব ভালো, পাইলটিং যদি করা যায়, অ্যাটলিস্ট 5-6টা সিটি কর্পোরেশনও যদি করা যায়, আমরা আমাদের সরকারের সক্ষমতা, আমাদের ফোর্সগুলির সক্ষমতা, আমাদের পলিটিক্যাল পার্টিগুলির আচরণ এবং নির্বাচন কমিশনের আলটিমেট যে পারফরমেন্স, সব কিছু মূল্যায়নের একটা সুযোগ হয়, এটা ট্রু। কিন্তু এইটা কতটা সম্ভব হবে এই অল্প সময়ের মধ্যে, এখন সামনে খুবই কম সময় আছে সরকারের হাতে, কতটা সম্ভব হবে আর এটা কতটা রাজনৈতিক দলগুলির সম্মতি পাওয়া যাবে সেটার উপরে নির্ভর করে। সে বিবেচনায় সরকার সক্রিয় আলোচনা, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বা সরকারের সুনির্দিষ্ট উপায়ে সক্রিয় আলোচনা রয়েছে। যদি সম্ভব হয়, যদি সব কিছু মিলিয়ে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা যায় নির্বাচনের জন্য, তাহলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় সরকারের নির্বাচন হতেও পারে। ধন্যবাদ ফয়েজ আহমেদ, ধন্যবাদ ডক্টর রাকিব। প্রিয় দর্শক, এই ছিল জেজেসিএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।